আজকের আলোচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দেনা পাওনা গল্পটি নিয়ে। দেনা পাওনা গল্পটি কিন্তু প্রথম ছোট গল্প হিসাবে পরিচিত হয়েছিল। প্রথম সার্থক বাংলা ছোট গল্প, প্রথম ছোট গল্প বললে ভুল হবে, প্রথম সার্থক বাংলা ছোট গল্প। ছোট গল্প হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার হয়, এই দেনা পাওনা গল্পটাতে কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য বর্তমান ছিল। এই গল্পের যে বিষয়বস্তু সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই গল্পের বিষয়বস্তু অনুসারে এই গল্পে দেখানো হয়েছে পণ প্রথা যে কতটা বিষময় হতে পারে তার একটা কুচিত্র এই দেনা পাওনা গল্পটিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। সমাজে এই পণ প্রথা নিয়ে যে কুচিত্রটা ছিল সেই কুচিত্র কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই দেনা পাওনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এই গল্পে। দরিদ্রের কন্যা নিরুপমার বিবাহ হয় ধনী রায়বাহাদুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের সঙ্গে, এবং এই বিবাহের পরিবর্তে তারা নগদ 10,000 টাকা এবং এছাড়াও অনেক অন্যান্য পণ সামগ্রী দাবি করেছিলেন। নিরুপমার বাবা দরিদ্র হওয়ার কারণে সেই পণ সামগ্রী দিতে অক্ষম থাকে। তার ফলে রায় দম্পতির কাছে নিরুপমার বাবা এবং নিরুপমাকে চরম অপমানিত হতে হয়। তবুও রায় দম্পতির পুত্রের জেদের কারণে বিবাহ সম্পন্ন হয়। বিবাহ সম্পন্ন হওয়ার পরেও রায় দম্পতি কিন্তু নিরুপমার ওপর অকথ্য অত্যাচার চালায় এবং তার ওপর ক্রমশ জোর খাটাতে থাকে যে সে যেন তার বাবার কাছ থেকে অর্থ নিয়ে আসে, কিন্তু নিরুপমা তা আনতে চায় না। নিরুপমার বাবা তার পণের টাকা জোগাড় করতে না পারার জন্য নিরুপমাকে তার পিতৃগৃহে তার বাপের বাড়িতে যাওয়া নিষিদ্ধ করে দেয়, যে নিরুপমা তার বাপের বাড়িতে যেতে পারবে না। কিন্তু নিরুপায় হয়ে নিরুপমার বাবা রামসুন্দর তার বসত বাড়ি বিক্রি করে পণের টাকা জোগাড় করে আনেন। জোগাড় করে যখন সে মেয়ের হাতে দেন, তার জেদি নিরুপমা সেই টাকা নিতে অস্বীকার করে এবং তা ফেরত পাঠিয়ে দেয়। এর ফলে শুরু হয় নিরুপমার ওপর অকথ্য অত্যাচার সহ্য করতে করতে নিরুপমা একসময় নিজেও নিজের ওপর অযত্নশীল হয়ে পড়ে, যার ফলে তার শরীরও ভাঙতে শুরু করে এবং সে কঠিন অসুখে পড়ে এবং তার প্রাণ ত্যাগ করে। দেনা পাওনার এই নির্মম কুপ্রথাকে ভয়াবহভাবে ভর্ৎসনা করা হয়েছে। হিন্দু ধর্মের এই কুৎসিত রীতির ভয়াবহ পরিণতি নিরুপমার অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। নিরুপমার শ্বশুর ধনী ও অভিজাত পরিবারের কর্তা, কিন্তু পুত্রকে বিবাহের নামে বিক্রয় প্রথার মধ্যে দিয়ে যেতে কিন্তু সে দ্বিধা করেনি। রায়বাহাদুর দম্পতি নিরুপমা ও তার পিতার সঙ্গে চরম অমানবিক আচরণ করেছেন এবং রবীন্দ্রনাথ তার সঙ্গে তার তীব্র ব্যঙ্গ করেছেন। রবীন্দ্রনাথ তীব্র ব্যঙ্গের দ্বারা তাদের আচরণকে কষাঘাত করেছেন। নিরুপমাকে তার শাশুড়ি অত্যন্ত অযত্ন করেছে এবং বলেছে ওই ঢের হয়েছে, তার বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত। রামসুন্দর চাইলেও কন্যাকে পিতৃগৃহে নিয়ে যেতে পারেননি। নিজের কন্যার ওপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণ্যের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে। অর্থপিশাচ শ্বশুর শাশুড়ি বধূর গুরুতর অসুখকেও উপেক্ষা করে মৃত্যুকালে চিকিৎসার ব্যবস্থা করেছে। সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল। উপেক্ষিতা লাঞ্ছিতা নিরুপমার মরণোত্তর কার্যকলাপে কোনো ত্রুটি হইল না। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের ঝাঁঝালো মন্তব্য, এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরের বাড়িতেই সম্ভব এবং শোনা যাইত ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল। শ্রাদ্ধের পরেই শুরু হয় দ্বিতীয় বিবাহের উৎসব। এবারে 20,000 টাকা পণ এবং হাতে আদায়। নিরুপমার মৃত্যুর জন্য এই পণ প্রথা দায়ী তার নির্দ্বিধায় স্বীকার করতে হয়। গরিব রামসুন্দর উচ্চাশা ছিল যে তার কন্যার এক উঁচু পরিবারে বিবাহ দেওয়ার, কিন্তু তার সেই সামর্থ্য ছিল না যে উঁচু পরিবারের যে উচ্চ দাবি তা মেটানোর। তার শিকার হয়েছিল নিরুপমা এবং শুধুমাত্র শিকার হয়ে তার অসুখে অযত্নে প্রাণ ত্যাগও হয়েছিল। এই চরম যে ঘটনা, এই ঘটনাই এই দেনা পাওনা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরতে চেয়েছেন। রবীন্দ্রনাথের সমাজ চেতনামূলক গল্পে শুধুমাত্র ত্রুটি উন্মোচিত হয়নি, তাতে সরব ও নীরব প্রতিবাদও লক্ষিত হয়েছে।
পণের অর্থ বাকি থাকায় নিরুপমার বিবাহ যখন অসম্পূর্ণ থাকতে চলেছে তখন তার স্বামীর জেদে তার বিবাহ সম্পন্ন হয়েছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার পুত্র, শিক্ষিত পুত্র, পিতার অসৎ উদ্দেশ্য তো ব্যর্থ হয়েছে, পরেও সে নিরুপমাকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছে। বিবাহের পর উপেক্ষিত ও লাঞ্ছিত নিরুপমা প্রতিবাদ করতে সরব হয়নি, কিন্তু তার দারিদ্র পিতা সমগ্র পরিবারকে নিরাশ্রয় করে বাড়ি বিক্রি করে তার মেয়ে যাতে ভালো থাকে তার জন্য পণ পরিশোধ করতে এসেছিল। তবুও তার মেয়ের বক্তব্য, তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এটাকে দিয়ে তুমি আমাকে অপমান করো না। এটা নিরুপমার বক্তব্য, তার এই প্রথম ও শেষ সরব প্রতিবাদ। তারপর সে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছে। অর্থলোভী শ্বশুর শাশুড়ির অন্যায়ের নীরব প্রতিবাদও জানিয়েছে, কিন্তু তার শ্বশুর শাশুড়ির কোনো মানসিকভাবে বিকার দেখা যায়নি। তারা একজন গেছে তো আরেকজনকে আনার সুব্যবস্থা ও সুপরিকল্পনা করে তার ছেলেকে আবার এক পণ্য সামগ্রী বানিয়ে তুলেছে।